जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे। गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। গুড ইভিনিং এভরিওয়ান। আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের সবার কাছে, বিকজ টুডে ইজ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড উই আর সেলিব্রেটিং দ্য 75th ইন্ডিপেন্ডেন্স ডে। অ্যান্ড যেরকম আমরা জানি যে প্রত্যেক বছরই ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবসে আমরা অনেক কিছু, আমরা অনেক প্রোগ্রামস করি, অর্গানাইজ করি। আমরা মানে ভার্চুয়ালি, এই কনসেপ্টটা তো নতুন, সো এর আগে ভার্চুয়ালি হওয়ার আগে আমরা সামনাসামনি আমাদের যা আমরা পদযাত্রা করতাম, আমরা ফাংশনস করতাম, গান করতাম, সবই সামনাসামনি হতো। বাট this COVID-19 situation has changed the entire thing. It has twisted everything and now we are supposedly watching a virtual program. এখন সবকিছু আমরা ভার্চুয়াল অনলাইন আমরা অর্গানাইজড হতে দেখি। ঠিক সেই প্রসিজারটাকে ফলো করে আমরা the Department of Political Science has organized a program which has basically tried to celebrate the 75th Independence Day, especially from the part of the students. এবং তারা যাদের নিয়ে আজকে কথা বলবে তারা হচ্ছেন কিছু স্বাধীনতা সংগ্রামী যাদের আমরা সবাই চিনি, বাট স্টুডেন্টসদের চোখে তারা কি, স্টুডেন্টসরা যা তাদের কিভাবে ভিউ করছে, তারা কিভাবে সেই সব স্বাধীনতা সংগ্রামীদের চিনতে পেরেছে, সেই জিনিসটাকে আমরা এই আমাদের প্রোগ্রামে আজকে দেখতে পাবো। সো আমি কথা না বাড়িয়ে জাস্ট স্বাধীনতা মানে বেসিক্যালি আমরা যেটা জানি যে স্বাধীনতা বা ফ্রিডম, হোয়াট ইজ ফ্রিডম। তো ফ্রিডম পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে যদি বলতে হয় তাহলে অনেক কিছুই এখানে কথা বলতে হবে, বাট টু বি ভেরি সিম্পল, এখানে আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা কোট এখানে বলবো, যেখানে উনি বলেছেন যে লাইফ লুজেস হাফ ইটস ইন্টারেস্ট ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল অ্যান্ড ইফ দেয়ার আর নো রিস্কস টেকেন। যেটা খুব ভালো মতন আমাদের বুঝিয়ে দিচ্ছে যে স্বাধীনতা সংগ্রামী মানে শুধু যে আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন ভারত, আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, উই আর ইন আ ফ্রি ডেমোক্রেটিক কান্ট্রি, উই আর ফ্রি, উই হ্যাভ দ্য ফ্রিডম অফ রাইট টু এক্সপ্রেশন, রাইট টু স্পিচ, এটসেট্রা এটসেট্রা। শুধু তাই না, এই স্বাধীনতা সংগ্রামীরা এবং তাদের জীবন আর তাদের ইন্সপিরেশনস গুলো আমাদের স্ট্রাগল করতে শিখিয়েছে, আমাদের রিস্কস নিতে শিখিয়েছে। আমরা যে আজকে বলি যে আমরা স্ট্রাগল করছি, আমরা রিস্কস নিতে পেরেছি, এগুলো কিন্তু এখানেও কিন্তু ফ্রিডম মুভমেন্ট হ্যাজ আ লট টু কন্ট্রিবিউট। এখানেও কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু তারা করে গেছেন, যেটাকে ফলো করেই আমরা আজকে রিস্কস নিই। আমরা কোট আনকোট বলি যে আমরা রিস্কস নিয়েছি, আমরা স্ট্রাগল করছি, এবং আমরা একটা সবকিছুই এইগুলো যে আমরা করি, আমরা একটা সুন্দর ভবিষ্যৎ বা একটা ওয়ান্ডারফুল ফিউচার দেখার জন্য করি। সো আমি বেশি সময় নষ্ট না করে আজকের প্রোগ্রামটাকে শুরু করছি। প্রথমেই আমি যাকে এখানে রিকোয়েস্ট করব আমাদের ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য, তিনি হচ্ছেন আমাদের অনারেবল প্রিন্সিপাল ম্যাম ডক্টর অমৃতা দত্ত। প্লিজ ম্যাম, আপনি যদি প্রোগ্রামটা স্টার্ট। ধন্যবাদ। আজকে আমরা সকালে কলেজে সবাই কিছু ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা আমরা সকালে মিলিত হয়েছিলাম, পতাকা উত্তোলন করেছি। সবটা ভার্চুয়ালি করিনি, কিছুটা অন্তত করবার চেষ্টা করেছি মানে অফলাইনে। এবং সেখানেও কিন্তু এই যেটা বিষয়টা নিয়ে আমাদের বিপাশা বললো যে জীবনী জানা, জীবন জানা, একজনের জীবনকে পড়া, এটা কতখানি গুরুত্বপূর্ণ সেটা আমি ওদের মধ্যে কনভে করতে পেরেছি। এবং আমি বলেওছি যে
একটা আমার মনে হয় এই ৭৫ বছরই বিশেষ করে এটা তো অনেক দিনের জার্নি। তো এই ক্ষেত্রে এরকম যদি হয় যে একটা স্টাডি সেন্টার, আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট স্পেশালি, কোনো ডিপার্টমেন্ট স্পেসিফিক এতে আমরা যদিও উল্লেখ করতে পারি না, সকলেরই স্বাধীনতা সকলের, কিন্তু ডিপার্টমেন্ট আরো ভালো পলিসি মেকার মানে মেকিং বিষয়গুলো আরো ভালো পারবে। তো স্টাডি সেন্টার একটা যদি আমরা এই ফ্রিডম মুভমেন্টের উপর করতে পারি এবং তাদের লাইফ আমরা যারা আমাদের স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদের বলবো জীবন দান করে আমাদের স্বাধীনতা দিয়েছেন, এনে দিয়েছেন, সেই স্বাধীনতা এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটা একটা পর্যালোচনা বোধহয় দরকার আছে। এবং তার জন্য একটা স্বাধীনতা যারা আমাদের স্বদেশ প্রেমিক ছিলেন সবার জীবন পর্যালোচনা করার জন্য এবং তাদের জীবন পড়ার জন্য একটা স্টাডি সার্কেলের প্রস্তাব আমি ওদের মধ্যে ইনকালকেট করেছি এবং ওরা সেটা রাজিও হয়েছে, সেটা প্রস্তাবটা ওরা উল্লেখ করেছে। তো আজকের যে এই 15ই আগস্ট নেতাজি নগর কলেজের আমরা ছাত্রছাত্রীরা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে যে এক নতুন ধরনের একটা প্রোগ্রামের সূচনা করতে যাচ্ছে, প্রথমেই তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। এটা ঠিক যে 2021-এর মানে এই যে স্বাধীনতা দিবস, তা আমাদের কাছে বেশ বেশ স্বতন্ত্র তাৎপর্য বহন করে। তা হলো কি? তা হলো এটা হচ্ছে ৭৫ বছরের দীর্ঘ স্মৃতিমালা। কিসের স্মৃতি? এই স্মৃতি হলো আমাদের ভারতবাসীর সুদীর্ঘ কঠিন সংগ্রামের, লাঞ্ছনার, বঞ্চনা তথা অত্যাচারের মধ্যেও শাসক ও শোষকের হাত থেকে নিজের দেশকে স্বাধীন করার স্মৃতিমালা। আমরা সেই অবস্থায় ছিলাম কি ছিলাম না, যারা পুনর্জন্ম মানেন বা মানেন না সেটা একটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু যখন আমরা তাদের জীবন নিয়ে চর্চা করি তখন বুঝি কি কঠিন সে সংগ্রাম। কিচ্ছু নেই, দেশের মানুষের হাতে কিচ্ছু নেই, তারা শুধুই স্বাধীন হব এইভাবে তারা এগিয়ে এসছে। সুতরাং এই দিনটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এবং এই দিনটিকে আরো মহত্বপূর্ণ করে তোলার জন্য, অর্থাৎ স্বাধীনতা অর্জনের পরে আর যাতে আমরা তা না হারাই তার জন্য পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এবং আইকিউএসির যৌথ প্রয়াসে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরাও যেভাবে এগিয়ে এসছেন এবং তাদের মধ্যে একটা সেন্সেশন তৈরি হয়েছে, এই অভিনব উদ্যোগটা দেখেই আমার খুব আনন্দ লাগছে। নিঃসন্দেহে এক অভিনব উদ্যোগ। আর এই অনুষ্ঠানের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের আমি অভিনন্দন জানাচ্ছি, আর বিভাগীয় শিক্ষিকাদের আমি আমার হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার সতীর্থদের 15ই আগস্টের শুভেচ্ছা জানিয়ে এবং এই অনুপম প্রয়াসের সার্বিক সাফল্য কামনা করে আমি আমার স্বাগত অনুষ্ঠান বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আপনি সবসময় আমাদের এনকারেজ করে এসছেন, আর আই এম ভেরি শিওর যে এটা ফিউচারেও আমরা আপনার থেকে ইন্সপায়ার হয়ে, আপনার থেকে এনকারেজড হয়ে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। এখন যার নামটা না বললেই না, এবং যার নামটা অলরেডি মানে যে জায়গাটা অলরেডি ফ্লায়ারে মেনশনড আছে সেটা হচ্ছে IQAC, ইন কোলাবোরেশন উইথ IQAC। সো IQAC-র যিনি কোঅর্ডিনেটর প্রফেসর পিনাকি রঞ্জন বে, আমি ওনাকে রিকোয়েস্ট করছি যদি উনি কিছু বলেন। স্যার। হ্যাঁ,
মাননীয় অধ্যক্ষা মহাশয়, আমার সহকর্মী সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সব শিক্ষিকারা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো আজকে তো ম্যাডাম বললেন আমাদের কলেজে অন্যান্য বছরের মতো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যথাযথ মর্যাদার সঙ্গে আমরা পালন করেছি এবং সেখানে বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের উপস্থিত ছিল। তো যাই হোক, আজকে স্বাধীনতা দিবসের তাৎপর্য আমরা আলোচনা হবে আজকে, এবং আমার যেটা বলার কথা, আমরা আজকের এই অনুষ্ঠানটায় ছাত্রছাত্রীদের মুখ থেকেই আমরা তাদের স্বাধীনতা দিবসের অনুভূতি বা তাদের কাছে স্বাধীনতা দিবসটা কিরকম তাৎপর্য বহন করে এটা আমার শোনার বিশেষ ইচ্ছা। তো সেই জন্য আমি আর বেশি কিছু বলছি না, তবে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই। যেহেতু আমাদের এটা ৭৫তম স্বাধীনতা দিবস, একটা বিশেষ আনন্দের মুহূর্ত আমাদের সমস্ত ভারতবাসীর কাছে, তো সেই জন্য আমরাও নেতাজি নগর কলেজ থেকে বিশেষ কিছু এই বছরটাকে আলাদা করে পালন করার জন্য আমাদের সাংস্কৃতিক উপসমিতি আইকিউএসির সঙ্গে যৌথ উদ্যোগে একটা প্রচেষ্টা নিয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই গ্রহণ করা হবে। সেখানে আমি প্রাথমিকভাবে উল্লেখ করছি, মিটিংয়েই এটা আলোচনা হয়ে সিদ্ধান্ত হবে। সেখানে আমরা ছাত্রছাত্রীদের ইনভলভ করে কিছু অনুষ্ঠান করার ইচ্ছা আছে, যেখানে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা কিছু প্রবন্ধ প্রতিযোগিতা, কিছু পোস্টার কম্পিটিশন বা কিছু গানের অনুষ্ঠান বা আরো কিছু ইভেন্ট রাখা যেতে পারে। অর্থাৎ এই কাজগুলোর মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের ইনভলভ করতে চাই, যেটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের যে কোনো অনুষ্ঠান পালনের মূল লক্ষ্য থাকে। এই বছরটা তাদের কাছে যে একটা আলাদা তাৎপর্যপূর্ণ বছর হিসাবে তারা যাতে মনে রাখে, এই জন্য তারা আলাদা করে পড়াশোনা করুক, আলাদা করে লেখালেখি করুক, দিনটা সম্বন্ধে ভাবনা চিন্তা করুক, এবং আগামী দিনে তাদের সুনাগরিক হিসাবে, ভারতবাসী হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য কি করণীয় সেই বিষয়েও তারা নিজেদের কর্তব্য ঠিক করুক। এই সমস্ত লক্ষ্যে আমাদের নেতাজি নগর কলেজ এবং আইকিউএসি এবং সাংস্কৃতিক উপসমিতি এই ইনিশিয়েটিভটা নিচ্ছে। আমি আশা করব ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটাতে বা এই ইনিশিয়েটিভটাতে পার্টিসিপেট করবে। তো যাই হোক, এই ব্যাপারে প্রিন্সিপাল ম্যাডাম খুব শীঘ্রই নোটিশ দেবেন। আমি ছাত্রছাত্রীদের আগাম একটু অনুরোধ করে রাখলাম যে তোমরা এটা পার্টিসিপেট করো। অর্থাৎ এই পার্টিসিপেশনের মাধ্যমে তোমাদের স্বাধীনতা সম্বন্ধে ভাবনা চিন্তা বা একজন সুনাগরিক হিসাবে তোমাদের কি করণীয় সেই ব্যাপারগুলো তোমরা আরো সচেতন হও, এই বিষয়টা নিয়ে চর্চা করো, এটাই আমাদের লক্ষ্য। তো যাই হোক, এই কথা বললাম। আর আমি আজকের এই আনন্দের মুহূর্তে আমরা সেই সমস্ত মানুষগুলোকে স্মরণ করতে চাই যারা তাদের বহু মূল্যবান জীবন, বহু যে জীবনটাকে তারা আরো আনন্দের সঙ্গে, আরো আরামের সঙ্গে, আরো অন্যভাবে আকর্ষণীয়ভাবে জীবনযাপন করতে পারতেন, কিন্তু দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষায় তারা দেশের স্বাধীনতা যুদ্ধে তাদের জীবনটাকে উৎসর্গ করে গেছেন। সেই মানুষগুলোকে আমি সশ্রদ্ধ চিত্তে নেতাজি নগর কলেজের সমস্ত প্রতিনিধির তরফ থেকে আমি সশ্রদ্ধ চিত্তে তাদেরকে প্রণাম জানাচ্ছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং নেতাজি নগর কলেজের ছাত্রছাত্রীরা তারা প্রকৃত শিক্ষিত হয়ে দেশের গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবে, এই আশা আমি রাখছি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। থ্যাংক ইউ স্যার, ভীষণ ভালো
ভালো লাগলো আপনার কথা শুনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন আর কনস্ট্যান্টলি আমাদের সবসময় সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সো নেক্সট পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, এবং যার কথা না বললেই না, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট তো অবভিয়াসলি তার হেডকে আমার, যদি আমি নামটা না নিই তাহলে ইট উড বি দ্য বিগেস্ট ক্রাইম। সো নেক্সট ইজ শ্বেতা সরকার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। প্লিজ শ্বেতা দি একটু কিছু বলো। Thank you, Bipasha. Good evening and a very warm welcome to our respected principal ma'am, Bishojit Bhadra sir, Pinaki Ranjan De sir, all my dear colleagues and to all of my beloved students. Today, I am very delighted to announce that our political science department, in collaboration with the IQAC of our college, is going to organize a program to celebrate the 75th year of Indian independence, and our second semester students will be going to pay homage to our freedom fighters. But before starting our program, I would proudly like to take the opportunity to speak few lines on our 75th Independence Day. India got independence on 15 August 1947 from the shackles of the British rule. India before independence was a British colony, and during that period, our countrymen suffered a lot. The British officials treated us like slaves until we managed to fight back against them. Many Indians fervently believe that the colonial power impoverished their country by robbing its resources, and that Britain's policy of divide and rule, which pitted Hindus against Muslims, which resulted in its violent dismemberment and which killed millions. From 1857 to 1947, history has noticed several revolutions and sacrifices of our great leaders and freedom fighters. In this context, the first name which came to my mind is Rani Lakshmi Bai, who was the Queen of Jhansi and was one of the leading personalities of the First War of Independence that was started in 1857. Khub ladi mardani thi wo, Jhansi wali Rani thi wo, who fought with Britishers carrying her son on her back till her last breath. From that time onwards, the spirit of nationalism ignited more rapidly. Independence Day holds a lot of significance in the lives of Indians, as on this day we got freedom after a long struggle of thousands of freedom fighters and great leaders like Mahatma Gandhi, Jawaharlal Nehru, Subhash Chandra Bose, Bhagat Singh, Chandrasekhar Azad, Lala Lajpat Ray, Bal Gangadhar Tilak, Sardar Vallabhbhai Patel, Ram Prasad Bismil, Sukhdev, Khudiram Bose, Master the Shurjo Sen, Matungini Hajra, Bagha Jotin, the great fighters Binoy Badol and Dinesh, and also millions of others whose names are not even known, but they fought to make India free from the British colonial rule. They all sacrificed their lives to get independence from the British, who ruled the country for more than 200 years. It's also a day to celebrate our freedom by paying tribute to all the national freedom fighters who have shown immense love, bravery, sacrifices, patriotism for our motherland, and has gifted us this beautiful India. Jai Hind, Jai Bharat. Thank you, Bipasha. The students there start করতে বলুন। Thank you, Shweta di. Thank you for so nicely sketching the entire freedom struggle within a few words. Thank you so much. Thank you. Now, Thank you. the wait is over. So I'll be calling out the names one by one. The students, get ready, second semester students. All of you have just 10 minutes in hand. 10 মিনিটের মধ্যে তোমরা তোমাদের পুরো স্কেচটা রেডি করে বলবে। So the first student whom I would like to call upon is Samim Sima. She is in the second semester and she would be speaking about Netaji Subhash Chandra Bose. Samim Sima, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। Start. শুভ সন্ধ্যা, নমস্কার। আমার নাম শামীম সীমা। আমি বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের স্টুডেন্ট। আমার অনার্স সাবজেক্ট জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। প্রথমেই প্রণাম জানাই প্রিন্সিপাল ম্যামকে এবং আমার সকল শিক্ষক ও শিক্ষিকাগণদের এবং উপস্থিত সকল গুরুজনদের ও আমার সহপাঠীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজ থেকে প্রায় 75 বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়। বহু স্বাধীনতা সংগ্রামী নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিলেন।
তাদেরই মধ্যে একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি তার সম্বন্ধে কিছু বলতে চাই। সুভাষচন্দ্র বসু, যাকে স্নেহে নেতাজি বলা হয়, তিনি হলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট ব্যক্তি। ভারতীয় ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন চূড়ান্ত সম্মানীয় ব্যক্তি এবং ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি। তিনি ভারত থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করার জন্য জাতীয় সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় জনসাধারণের মধ্যে স্বাধীন হওয়ার বীজ বপন করেন। সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন 23শে জানুয়ারি 1897 সালে উড়িষ্যার কটক শহরে। তার পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসু ছিলেন 14 ভাই বোনের মধ্যে নবম সন্তান। তিনি ছোটবেলা থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে প্রথম শ্রেণীতে স্নাতক হন। তিনি স্বামী বিবেকানন্দের শিক্ষায় প্রবলভাবে প্রভাবিত ছিলেন এবং ছাত্র হিসেবে তার দেশপ্রেমিক উদ্যোগের জন্য পরিচিত ছিলেন। তিনি ছোট থেকেই দেশপ্রেমিকের ভাবনা তার মনের মধ্যে গেঁথে রেখেছিলেন এবং দেশকে স্বাধীন করার যে আগ্রহ, সেটি তার ছোট থেকেই তার জীবনে, তার মনে প্রবল বীজ বপন করেছিল। তিনি তার বাবার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে 1920 সালে ইংল্যান্ডের ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জন্য যান এবং প্রতিযোগিতায় তিনি 4র্থ স্থান অধিকার করেন। পুনরায় তিনি কলকাতায় ফিরে আসার পর মহাত্মা গান্ধীর প্রভাবে এসে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। গান্ধীজির নির্দেশে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অধীনে বিভিন্ন রকম রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বহুবার গ্রেপ্তার হন ব্রিটিশ বিরোধী হয়ে কাজ করার দরুন। তবুও তিনি কখনো হার স্বীকার করেননি, বরং আরো শক্তিশালী হয়ে উঠেছেন দেশের স্বাধীনতাকে কায়েম করার জন্য। সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের স্বাধীনতা লাভের উদ্দেশ্যে ফরওয়ার্ড ব্লক নামে একটি প্রগতিশীল গোষ্ঠী গঠন করেছিলেন। বিভিন্ন রকম আইনের বেড়াজালে তিনি 1941 সালে ঘরবন্দি হন। তবুও তিনি হার স্বীকার করেননি, মাথা নত করেননি ব্রিটিশদের সামনে। প্রতিনিয়ত লড়াই চালিয়ে যান। 1943 সালে জুলাই মাসে তিনি সিঙ্গাপুরে রাসবিহারী বসুর কাছ থেকে পূর্ব এশিয়ার ভারতীয় স্বাধীনতা আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রধানত ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গঠিত করেন আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এবং তিনি আজাদ হিন্দ আন্দোলনের প্রতি সমর্থন বজায় রাখতে সক্ষম হন। ইউরোপে তিনি ভারতের মুক্তির জন্য অ্যাডলফ হিটলার এবং বেনিটো মুসোলিনির সাহায্য প্রাপ্ত হন। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে প্রাচ্যের বিভিন্ন দেশ যেমন জার্মানি, জাপান এর সঙ্গে একজোট হন, কারণ তিনি মনে করেছিলেন যে প্রাচ্যে তার উপস্থিতি ভারতকে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে সাহায্য করবে। এইভাবে তিনি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং ভারতকে স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছিলেন। ঠিক 1945 সালে তাইওয়ানের এক বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসু মারা গিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়, কিন্তু তার দেহ কখনোই পাওয়া যায়নি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে বেশ কিছু তত্ত্ব আছে। সরকার মামলাটি তদন্ত করতে এবং সত্য প্রকাশের জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করেন। তবুও সুভাষচন্দ্র বসুর মৃত্যু বিষয়টি আজও ভারতীয়দের কাছে কুয়াশাচ্ছন্ন। তবে স্বাধীনতার 75 বছর পূর্ণ হলেও আজও সুভাষচন্দ্র বসুর বিভিন্ন বাণী, যেমন আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, ভারতীয়দের মনে চিরস্মরণীয়, এবং এই স্লোগানটির দ্বারা প্রত্যেকটি ভারতীয়দের রক্ত আজও গরম হয়ে ওঠে স্বাধীনতা সংগ্রামের সেই দিনগুলির কথা মনে করার সময়।
তবে শুধুমাত্র সুভাষচন্দ্র বসু নন, ভারতের স্বাধীনতা সংগ্রামী প্রত্যেক মুক্তিযোদ্ধা যেমন ক্ষুদিরাম বোস, বল্লভভাই প্যাটেল, গান্ধীজি, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ প্রমুখ মহান ব্যক্তিদের সম্পর্কে বিস্তার আলোচনা করলে এটাই মনে হবে যে শেষ হয়েও হইল না শেষ। নমস্কার। থ্যাংক ইউ, ভীষণ সুন্দর রয়েছে। খুব ভালো বলেছো। সো নেক্সট যাকে আমি ডাকবো সে হচ্ছে সৌভিক মন্ডল। ও আমাদের ক্ষুদিরাম বোসের ওপরে কিছু বলে শোনাবে। সো সৌভিক, প্লিজ গেট রেডি। হ্যালো, ধন্যবাদ ম্যাম। আমার নাম সৌভিক মন্ডল, আমি বিএসসি জেনারেলের সেকেন্ড সেমের স্টুডেন্ট। মাননীয় প্রিন্সিপাল শ্রীমতী ডক্টর অমৃতা দত্তা ম্যাম, মাননীয় এইচওডি শ্রীমতী শ্বেতা ম্যাম এবং মাননীয় বিপাশা ম্যামকে, আর উপস্থিত সকল শ্রদ্ধেয় স্যার ম্যামকে আমার বিনম্র প্রণাম, আমার সহপাঠীদের আন্তরিক ভালোবাসা এবং সর্বোপরি সকলকে ৭৫তম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই পুণ্য লগ্নে আপনাদের কাছে বিশ্বনাথ বোস, মাতা শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর চতুর্থ সন্তান রূপে তার আবির্ভাব ঘটে। মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলায় তার ভূমিকার জন্য প্রফুল্ল চাকির সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমরা সকলেই জানি শহীদ ক্ষুদিরাম বোস ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিপ্লবীদের একজন। অত্যাচারী ম্যাজিস্ট্রেট ডক্টর ডগলাস ফলে মারা যান দুজন বিদেশি নারী, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। নির্দোষ মানুষ মারা কখনোই বিপ্লব হতে পারে না, এই ভুলটা সেই যুবা বিদ্রোহীও সেদিন বুঝতে পেরেছিলেন। তাই হয়তো পালানোর সুযোগ থাকা সত্ত্বেও না পালিয়ে নিজের শাস্তির জন্য অপেক্ষা করেছিলেন। সঙ্গে চিত্তে ছিল গভীর অনুতাপ, মর্মস্পৃহা, যা তাকে জীবনের শেষ দিন পর্যন্ত কুড়ে কুড়ে খেয়েছে। একবার বিদায় দে মা, ঘুরে আসি, এটা কোনো গানের লাইন নয়, এটা সেই অনুতাপ যে অনুতাপের জ্বালায় বাঁচার ইচ্ছাও নিঃশেষ হয়ে যায়। ভেবে দেখার বিষয়, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নেওয়াটা কি সত্যিই কোনো আইনানুগ ফাঁসির ব্যবস্থা, নাকি ফাঁসির অছিলায় স্বেচ্ছা মৃত্যু? এই আবেগটাকেই অনুধাবন করেছিলেন মহাত্মা বাল গঙ্গাধর তিলক, যার পত্রিকা কেশরী তার সাক্ষী, যার মাধ্যমে তিনি সমগ্র ভারতের কাছে স্বরাজের আহ্বান জানান, যার পরিবর্তে তাকেও জেলে নিক্ষেপ করা। এই যুবা বিপ্লবী মাত্র ৬ বছর বয়সে তার মাকে হারান এবং তার ঠিক ১ বছরের মাথায় বাবাও মারা যান। তার বড় বোন অপরূপা রায় তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং অপরূপা দেবীর স্বামী শ্রী অমৃতলাল রায় তাকে তমলুকের হ্যামিল্টন উচ্চ বিদ্যালয়ে ভর্তি করান। মাত্র ১৫ বছর বয়সে তিনি বিপ্লবী সমিতিতে যোগদান করেন এবং স্বদেশী সংগ্রামের পক্ষে লিফলেট বিলি করার কারণে মাত্র ১৫ বছর বয়সে তাকে নাবালক অবস্থায় জেলে পাঠানো হয় এবং অকথ্য অত্যাচার করা হয়। কিন্তু এর পরেও এই বিপ্লবীর দেশ ভক্তিকে দমানো যায়নি। এই নাবালক ছেলেটি জেল থেকে বেরিয়ে এসে বুক ঠুকে বলেছিল, আমি গীতা পড়েছি, তাই আমার মৃত্যু ভয় নেই। এইরকম কিছু সাহসী ব্যক্তিদের জন্যই আজ আমরা স্বাধীন। কিন্তু আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? স্বাধীনতার আসল মানে স্ব অধীনতা। একটু ভেবে দেখার বিষয়, সত্যি কি আমরা স্ব অধীন নাকি শুধুই অধীন? বলতে পারতাম আমরা স্বাধীন, সেদিন হয়তো অনেক কিছুই পাল্টানো যেত। এই প্রশ্ন আমার এখনো কানে বাজে। অবশেষে সেই কালক্ষণ উপস্থিত হলো। অগাস্ট ১৯০৮ মুজফ্ফরপুর জেলে তার ফাঁসি হয় এবং আমাদের ছেড়ে চলে গেলেন ১৮ বছর ৮ মাসের ক্ষুদিরাম, যে মানুষরূপী রামকে শুধুমাত্র খুদ নামধারী ভক্তি দিয়ে অর্জন করেছিলেন দিদি অপরূপা। আমাদের দুঃখ, আমরা এই বিপ্লবীদের শুধুমাত্র ঘরের দেয়ালেই টাঙিয়ে রাখি, মনের দেয়ালে নয়। মনের দেয়ালে টাঙাতে পারলেই আমরা সত্যিকারের স্বাধীনতা পাবো তথা অর্জন করব। আমার জানা নেই কোন মন্ত্রে বিপ্লবীগণ এত দেশপ্রেম অর্জন করেছিলেন, তবে স্বামীজির এক মন্ত্র তথা ইচ্ছা আমরা পাই, যা পাঠ করে আমি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলি দেব এবং হৃদয়ের ভক্তি দ্বীপ জ্বালাবো। আমরাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হব তথা মানুষ হব। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস ও সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষ, তা সহায়ে তুমি বীর ভগ্গা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না
তোমরা নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকি বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু শয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদ্দম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য ভীষণ ধন্যবাদ। অসাধারণ অসাধারণ সৌভিক। এই যে তুমি ঘরের দেওয়ালে না টাঙিয়ে মনের দেওয়ালে টাঙানোর কথা বললে, এই যে তুমি স্বামী বিবেকানন্দের কথাগুলো বললে, এটাই তোমাদের বিভাগীয় শিক্ষিকারা চেয়েছিলেন যে তোমরা এভাবে দেশপ্রেমিকদের জানো। খুব ভালো থ্যাংক ইউ লেগেছে। ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি ভীষণ সুন্দর, ভীষণ ভালো। থ্যাংক ইউ সৌভিক। আমি জানি যে আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো বলছে, আর এটা আমাদেরই মানে দুঃখর একটা কারণ যে আমরা একটা টাইমের মধ্যে তাদের বেঁধে দিয়েছি। শোনার অনেক ইচ্ছা আছে, বাট টাইম না আর কিছু বলারও নেই সেই জন্য। না, ঠিক এদের আছে, সম্বন্ধে থ্যাংক তুমি ইউ। যত বলবে তত তুমি শেষ করতে পারবে, এদের না কন্ট্রিবিউশন সত্যি আমরা সম্ভব নয়। কোথায় বলে শেষ করতে পারবো না, বাট স্টিল একটা টাইমের মধ্যে থাকতে হয়। তো থ্যাংক ইউ, তুমি টাইমের মধ্যেও ছিলে, সামিমও টাইমের মধ্যে ছিল, আর অবভিয়াসলি প্রেজেন্টেশনে তো কোনো আমি কথাই বলবো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট জনকে ডেকে নিই, সে হচ্ছে উৎসব মিত্র। সে আমাদের সর্দার বল্লভ ভাই পটেলের সম্বন্ধে বলবে। উৎসব আছো? উৎসব মিত্র আছো? উৎসব শুনতে পাচ্ছ? ওকে, আমি নেক্সট ক্যান্ডিডেটের কাছে যাই। আমি হয়তো কোনো নেট কানেক্টিভিটি কোনো প্রবলেম হতে পারে, সো আমি নেক্সট ক্যান্ডিডেটের কাছে মুভ ইন করছি। সে হচ্ছে সেবাশ্রী পল। সেবাশ্রী পল আমাদের তিনজনের সম্বন্ধে, ইনফ্যাক্ট তিনজন এর নাম সেপারেটলি বলবে, বাট তারা মুভমেন্টটা হয়তো মোটামুটি একটাই। সো সেখানে সব থেকে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন যার, সে হচ্ছে মাস্টার দা সূর্য সেন, তার সঙ্গে প্রীতিলতা ওয়াদেদার আর কল্পনা দত্তা। সো সেবাশ্রী পল, প্লিজ তুমি তোমার প্রেজেন্টেশনটা স্টার্ট করো। সেবাশ্রী আছো? হ্যাঁ ম্যাম। প্লিজ স্টার্ট করো। ভিডিওটা পারলে একটু অন করে দাও। নমস্কার, আমার নাম ওয়েলকাম, সেবাশ্রী পাল। ওয়েলকাম সেবাশ্রী। আমি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি অনার্সের ছাত্রী। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীদের জানাই ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ আমি যে বিপ্লবীদের নামে বলবো তারা হলেন মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত। ভারতের স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তিনি স্মরণীয় বিপ্লবী হলেন মাস্টারদা সূর্য সেন এবং তার যোগ্য শিষ্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত। সূর্য সেন, তার পুরো নাম সূর্য কুমার সেন, 1894 খ্রিস্টাব্দের 22শে মার্চ ব্রিটিশ ভারতের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত, তার ডাক নাম ছিল কালু। তিনি যুগান্তর দলের সঙ্গে যুক্ত ছিলেন। 1920 সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে তিনি যোগদান করেন। 1923 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছিলেন। 1928 সালের কলকাতার পার্ক সার্কাসে নিখিল ভারত কংগ্রেস কমিটির বার্ষিক অধিবেশন হয়। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে সূর্য সেনের বৈঠক হয়। 1929 সালে সূর্য সেন চট্টগ্রাম জেলা কংগ্রেসের সম্পাদক হন। চট্টগ্রামের শিক্ষক সূর্য সেন এবং তার ছাত্র সহযোগীদের নিয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা গড়ে তোলেন। 1930 সালের 18ই এপ্রিল মধ্যরাতে অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বর, গণেশ ঘোষ, অনন্ত সিংহ প্রমুখ সঙ্গীকে নিয়ে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ ও লুট করেন। সে রাতে ধুম রেল স্টেশনে একটি মালবহনকারী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। একদল বিপ্লবী
আগে থেকে রেল লাইনে ফিশ প্লেট খুলে নেয়। এর ফলে চট্টগ্রাম সমগ্র বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর একটি দল পাহাড়তলিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার দখল করে নেয়। উন্নত মানের রিভলভার ও রাইফেল গাড়িতে নিয়ে অস্ত্রাগারটিতে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। অন্য একটি দল চট্টগ্রামের নন্দনকাননে টেলিফোন ও টেলিগ্রাফে তার বিচ্ছিন্ন করে চট্টগ্রামে স্বাধীন বিপ্লবী সরকার গঠন করেন। সূর্য সেন অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেন। তিনি তার ঘোষণায় বলেন, "দ্য গ্রেট টাস্ক অফ রেভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ ফলেন অন দ্য ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। উই ইন চিটাগং হ্যাভ দ্য অনার to achieve the patriotic task of revolution for fulfilling the aspiration of our nation. The national flag is flying high. It is our duty to defend it with our life and blood." এরপর 20শে এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ফতেহাবাদ থেকে বিপ্লবী দল দুর্গম জঙ্গল দিয়ে হেঁটে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাওয়ার সময় জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয়। 22শে এপ্রিল জালালাবাদ পাহাড়ে বিপ্লবীদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর সশস্ত্র সংঘর্ষ বাধে। সরকার পক্ষের 66 জন সৈন্য নিহত হন। সশস্ত্র যুদ্ধে নারীরাও পিছিয়ে থাকেনি। এই আন্দোলনে গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা পালন করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামে 1911 সালের 5ই মে এবং কল্পনা দত্ত তিনি চট্টগ্রাম জেলায় 27শে জুলাই 1913 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। স্কুলে পড়াকালীন তারা বিপ্লবী কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ডিনামাইট ষড়যন্ত্রে কল্পনা দত্তের এক বিশেষ ভূমিকা ছিল। কলকাতা থেকে ফেরার সময় তিনি গোপনে কিছু বিস্ফোরক নিয়ে আসেন এবং গোপনে তিনি গান বন্দুক তৈরি করতেন। 1932 সালে মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদারকে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব দেন। 23শে সেপ্টেম্বর রাতে প্রীতিলতার নির্দেশে বিপ্লবীরা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। হামলায় 53 জন ইংরেজ হতাহত হন। গুলিতে আহত প্রীতিলতা ওয়াদ্দেদার পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে মৃত্যুবরণ করেছিলেন। এ প্রসঙ্গে মাস্টারদা লিখেছিলেন, "বাংলায় বীর যুবকের আজ অভাব নাই। বালেশ্বর থেকে জালালাবাদ পর্যন্ত এদের দীপ্ত অভিযানে দেশের মাটি বারে বারে বীর যুবকের রক্তে সিক্ত হয়েছে। কিন্তু বাংলায় ঘরে ঘরে মায়ের জাতীয় যে শক্তির খেলায় মেতেছে, ইতিহাসে সে অধ্যায় আজও অলিখিত রয়ে গেছে। মেয়েদের আত্মদানে সে অধ্যায় রচিত হোক, এই আমি চাই। ইংরেজ জানুক, বিশ্বজগৎ জানুক, এদেশের মেয়েরাও মুক্তিযুদ্ধে পেছনে নেই।" সেখান থেকে কল্পনা দত্ত এবং সূর্য সেন পালাতে সক্ষম হলে 1933 সালে বিশ্বাসঘাতকতার ফলে সূর্য সেন ধরা পড়েন এবং বিচারে 1934 সালের 13ই ফেব্রুয়ারি তার ফাঁসি হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে তাদের এই আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থ্যাংক ইউ সো মাচ শুভশ্রী। ভীষণ ভালো হয়েছে, দারুণ হয়েছে ভীষণ ভালো, presentation. দারুণ Thank হয়েছে। you so much. থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, নেক্সট দীপ, তুমি কি এখন বলতে পারবে নাকি আমি নেক্সট ক্যান্ডিডেটকে রাখবো? না ম্যাম, আমি বলতে পারবো এখন। পারবে Hello? পারবে হ্যাঁ ম্যাম, ইয়েস ম্যাম। ওকে ওকে ঠিক আছে। বাট Please ম্যাম, তাহলে- ভিডিওটা অন হবে না কিন্তু আমার ম্যাম। আচ্ছা ঠিক আছে নো প্রবলেম, তুমি বলো। নমস্কার, আমি দীপ ভট্টাচার্য, সেকেন্ড সেমিস্টার জেনারেলের স্টুডেন্ট। আমি উপস্থিত সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে আমার প্রণাম। আজ 15ই আগস্ট, অনেক স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে আমরা কথা বলেছি, আমাদের উপস্থিত শিক্ষিকা এবং শিক্ষক এবং আমার সহপাঠীরা। তো আমি যার বিষয়ে কথা বলতে চলেছি তিনি হলেন ভগৎ সিং। 1907 সালে 28শে সেপ্টেম্বর ভারতের পাঞ্জাব প্রদেশের বাঙ্গা গ্রামে একটি জাট শিখ পরিবারে ভগৎ সিং এর জন্ম হয়। তার বাবার নাম কিষান সিং এবং মায়ের নাম বিদ্যাবতী সিং। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় দয়ানন্দ এলং বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে, তখন আর্য সমাজের দ্বারা পরিচালিত হতো সেই বিদ্যালয়টি। পরে তিনি লাহোরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার পরিবারে রাজনৈতিকভাবে সমস্ত সদস্যই খুবই সক্রিয় ছিলেন। সেই কারণে কোনো না কোনো ব্রিটিশ পরিচালিত বিদ্যালয়ে না ভর্তি করে এই বিদ্যালয়ে ভর্তি করা হয় ভগৎ সিংকে। এই বিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা ভগতের পরবর্তী জীবনের বিশেষ ছাপ ফেলে গিয়েছিলেন। ভগতের বাবা এবং কাকারা সবাই স্বাধীনতা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এমনকি যখন ভগৎ সিং এর জন্ম হয় তখন তার বাবা জেলবন্দিও ছিলেন। 14 বছর বয়সী থেকেই ভগৎ সিং স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সাথে আস্তে আস্তে জড়িয়ে পড়তে থাকেন। এই বয়সে তিনি সাধারণ মানুষের ওপর ব্রিটিশ অত্যাচার এবং ব্রিটিশ বিরোধী সরব হতে শুরু করেন। নানান সাহিব ও গুরুদ্বারের ব্রিটিশ পুলিশদের দ্বারা নিহত ও নিহত ভারতীয়দের অত্যাচার এবং অত্যাচারের জন্য তিনি গর্জে ওঠেন। তিনি যখন ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনের সাথে উত্তপ্ত হয়ে জড়িয়ে পড়ছিলেন,
ঠিক সেই সময় ভারতীয় রাজনীতি মহাত্মা গান্ধীর প্রভাব বিস্তার হচ্ছিল। তরুণ ভগৎ সিং গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের সাথে একমত হলেন না। তিনি সশস্ত্র আন্দোলনের হাতিয়ার হিসেবে বেছে নিলেন। 1923 সালে যখন তিনি লাহোরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তখন তার জাতীয়তাবাদ কর্মকাণ্ড আরো বিস্তারিত লাভ করেছিলেন। এই সময় কলেজের নাট্যদলে তিনি যোগদান করেছিলেন। এছাড়া তিনি এই সময় পাঞ্জাবের সমস্যার ওপর একটি প্রবন্ধ রচনা করেন এবং একটি প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হন। তিনি সাহিত্য পাঠ করতে খুবই ভালোবাসতেন। তার প্রিয় কবি ছিলেন মোহাম্মদ ইকবাল। যুব ইতালির আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি 1926 সালে মার্চ মাসে ভারতীয় তরুণ দলের নিয়ে একটি নতুন দল তৈরি করেছিলেন। এই দলটির নাম ছিল নজওয়ান ভারত সভা। এছাড়াও তিনি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের নামক একটি দলে যোগদান করেন। এই দলটি সেই সময় অনেক নামকরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যেমন চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল ও ইত্যাদি প্রমুখরা। এক বছরের মধ্যে তার পরিবারে তার বিয়ে ঠিক করে। বাল্যবিবাহে তিনি বিয়ে করতে না চাওয়ার জন্য তিনি তার বাড়ি ছেড়ে পালান, কারণ পরবর্তীকালে ভগৎ বলেছিলেন যে তার জীবনে তিনি দেশের জন্য উৎসর্গ করতে চলেছেন, তাই তার সংসার করার কোনো ইচ্ছাই ছিল না। 1927 সালে স্বাধীনতা আন্দোলনের সাথে যোগাযোগের জন্য পুলিশ ভগৎ সিংকে আটক করেন। তার বিরুদ্ধে 1926 সালে লাহোরে একটি বোমা বিস্ফোরণের সাথে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। 5 সপ্তাহ বাদে তাকে 60,000 টাকার বিনিময়ে জরিমানা দেওয়া হয় এবং তাকে পরবর্তী সময় ছেড়ে দেওয়া হয়। ভগৎ সিং সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করতেন। এছাড়াও তিনি উর্দু এবং পাঞ্জাবি কিছু সংবাদপত্রের সম্পাদনাও করতেন, যা অমৃতসরে অবস্থিত ছিলেন। তিনি মাঝের মধ্যেই বালবন্তরের রঞ্জিত এবং বিদ্রোহী ছদ্মনামে লিখতেন। 1928 সালে ব্রিটিশদের দ্বারা তৈরি সাইমন কমিশনের বিরোধিতা লাহোরে একটি বড় প্রতিবাদ মিছিল শুরু করেছিলেন। সেই মিছিলকে নেতৃত্ব দিয়েছিলেন স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় এবং অন্যান্য প্রমুখ নেতারা এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পুলিশের আক্রমণে লালা লাজপত রায় গুরুতরভাবে আহত হন এবং এর কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। মনে করা হয় যে পুলিশের দ্বারা আহত হওয়ার কারণেই তার মৃত্যুবরণ করা হয়। মিছিলের ওপর পুলিশ লাঠিচার্জ করার আদেশ দিলে পুলিশের সুপার জেমস স্কট কিন্তু ব্রিটিশ আদালতে এই বিষয়টি অস্বীকার করেছিলেন। লালা লাজপত রায়ের মধ্যে অনুগামীর মধ্যে ছিল ভগৎ সিংহ। তিনি ঠিক করেন যে এই ঘটনার প্রতিশোধ নেবেন। তার সাথে চন্দ্রশেখর আজাদ, রাজগুরু এবং সুখদেব থাপারও যোগদান করেন, কিন্তু ভুলবশত তার স্কোয়াডের বদলে অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপারিনটেন্ডেন্টকে হত্যা করা হয়। এই ঘটনার পর ভগৎকে ছদ্মবেশে লাহোর ছেড়ে দক্ষিণ হয়ে হাওড়া পালিয়ে আসতে হয়। একটা সময় ভগতের নাটকের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার প্রচেষ্টা করেছিলেন। এরপর সেন্ট্রাল অ্যাসেম্বলির ভেতরে বোমা নিক্ষেপ করার পরিকল্পনা গ্রহণ করেন। এর পেছনে মূল কারণ ছিল পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা। যদিও তার দল প্রথমে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু পরে তাকে এই কাজটি করার অনুমতি দেওয়া হয়। পরিকল্পনা মতন 18 এপ্রিল 1929 সালে এই অ্যাসেম্বলির ভেতরে অধিবেশন চলাকালীন 2টি বোমা ছাড়া হয়। এই বোমা ছাড়ার মূল উদ্দেশ্য ছিল প্রতিবাদ করা, কাউকে হত্যা করা নয়। সেই মতো বেশ কিছু কাউন্সিলরের সদস্য আহত হন। পরিকল্পনা অনুযায়ী বোমা দুটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে তা নিক্ষেপ করার পর এত ধোঁয়া বেরোবে যে অ্যাসেম্বলির চারদিকে ভরে যাবে, আর সেই ফাঁকে তারা দুজন পালাতে পারবেন। কিন্তু ভগৎ পালালেন না, সেখানে দাঁড়িয়ে ইনকলাব জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকলেন। এরপর তারা দুজনেই পুলিশের হাতে গ্রেফতার হন। প্রথম যাবজ্জীবনে কারাদণ্ড আদেশ হলে পরে গ্রেপ্তারের পর পিস্তল পাওয়া যায় ভগৎ সিং এর কাছে। অপরাধে ভগৎ সিং এর ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয়। এই সময় সাহারান পুলিশের ভগতের দলের বোমা বানানোর ঘটনাটি আবিষ্কার করেন।
তাদের দলের অনেকেই ধরা পড়েছেন। ভগৎ সহ রাজগুরু, সুখদেব এবং আরো 21 জন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বোমা দ্বারা ব্রিটিশ পুলিশের হত্যার অপরাধে অভিযুক্ত করা হয়। ভগতের বিরুদ্ধে জোরালো প্রমাণ আদালতে পেশ করা হয়। নতুন অভিযোগের শুনানি পর্যন্ত তার ফাঁসির আদেশ স্থগিত রাখা হয়। জেলখানায় ভগৎ দেখেন ইউরোপীয় কারাবন্দীদের সাথে ভালো ব্যবহার করা হলে ভারতীয় বন্দীদের সাথে আসামে অসম ব্যবহার করা হচ্ছে। ইউরোপীয় বন্দীরা অনেক সুযোগ সুবিধা পেলেও ভারতীয়রা সেই সুযোগ সুবিধা থেকে খুবই বঞ্চিত ছিল। ভগৎ সিং এর বিরুদ্ধে গর্জে ওঠেন। এরপর তিনি ও তার সহবন্দীরা আমরণ অনশন চালু করেন। এর ফলে তিনি সাধারণ ভারতীয় নাগরিকদের বিপুল সমর্থন পান। এই সময় জওহরলাল নেহরু ভগৎ সিং এবং তার সহবন্দীদের সাথে জেলখানায় দেখা করতে আসেন। মোহাম্মদ আলী তাদের সমর্থন করেন। সরকার এই অনশন ভেঙে দিতে চাইলে অসমর্থ হন। এই কারণে সরকার তাদের শুনানি দ্রুত ব্যবস্থা করেন। এই শুনানি লাহোরের ষড়যন্ত্র মামলা নামে বিখ্যাত ছিলেন। তাদের বিরুদ্ধে আরো নানান মিথ্যা অভিযোগ আনা হয়। কংগ্রেস পার্টি এবং বারবার পরামর্শে ভগৎ অনশনের থেকে বিরত হন। এরপরে ভগতের জন্য আদালতে বিশেষ বিচারের ব্যবস্থা করা হয়। 1930 সালে 7ই অক্টোবর 3 ব্রিটিশ বিচারকের সমন্বয়ে গঠিত এক বিশেষ কমিটি গঠিত হয় এবং ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে অপরাধী সাব্যস্ত করেন এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অবশেষে 1931 সালে 23শে মার্চ সন্ধ্যা 7 ঘটিকায় এই 3 বিপ্লবীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরিত করা হয়। থ্যাংক ইউ দীপ, থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো খুব সুন্দরভাবে তুমি ভগৎ সিং এর পুরো হিস্টোরিক্যাল যে জার্নিটা ওটা তুমি আমাদের বলেছো এই কম টাইমের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভীষণ ভালো হয়েছে। Next participant is Ushni Kumar Anushwa Saha. She will be speaking on Gandhiji. Anushwa, are you ready? Yes, ma'am. Okay, so please start. Is it possible to switch on the video? No, ma'am. Actually, ল্যাপটপের ক্যামেরাতে হবে না ওরকম ভাবে। Okay, then leave it. ঠিক আছে, ছেড়ে দাও। Good evening, respected teachers and my dear friends. I am Anushwa Saha of BA Geography Honours Department and I am going to deliver a short speech on Gandhiji for the 75th Independence Day celebration. First of all, I would like to thank our principal ma'am, Dr. Amrita Datta, who has given us the golden opportunity to celebrate this occasion, and of course a special thanks to Sweta ma'am, Bipasha ma'am, as well as IQAC department who had organized such a program so that we all can show tribute to our freedom fighters. Now with everyone's permission, I am starting my speech. Gandhiji's full name was Mohandas Karamchand Gandhi. He was a great patriotic in India. He was born on 2nd October 1869 in Porbandar, Gujarat state. He is also known as the father of nation and people lovingly called him Bapuji. Gandhiji's wife was Kasturba Gandhi. They were parenting 4 sons. His father was Diwar of the Rajkot state. After leaving school, he went to England to study law. He returned to India as a barrister and took part in the struggle for freedom. So he was imprisoned several times. Gandhiji's guidance played very significant role in achievement independence on 15th August 1947. He was against the addiction like smoking and drinking. Gandhiji was a pioneer of truth and non-violence. He started Satyagraha movement for the Indian freedom struggle. Gandhiji's philosophy of non-violence is known as Ahimsa. Truth and Ahimsa were guiding principles of his life. In 1919, he started a non-violence and peaceful movement. Hindu-Muslim unity, removal of untouchability and uses of Swadeshi goods were lifelong mission. Bapuji also launched Khadi movement to encourage the use of hand-spun fibers like khadi and jute.
The part played by Mahatma Gandhi on the stage of Indian politics is unforgettable. In those days of struggle for Indian independence, Gandhiji suffered and imprisoned several times, but freedom of his motherland never remained his cherished of goal. He guided many freedom struggles and launched the Quit India movement. He also launched the non-cooperation movement of 1920, where the Jallianwala Bagh strategy had engraved the entire nation, where Gandhi stood for non-cooperation with the British rule in India. He took up cause of the Muslim also who had already started the Khilafat movement in August 1920. The civil disobedience movement was started by Gandhi on 12th March 1930. With his famous Dandi March on 6th April, Gandhiji reached Dandi, picked up a handful of salt and broke the salt law as a symbol of the Indian people's refusal to live under British rule, and therefore he marched to sea in protest of the British monopoly on salt. Now, it would be very incomplete if we do not talk more about Satyagraha. The word Satya means truth and Agraha means effort or force. Satyagraha stands for the force born of truth. Gandhi said, the hardest fiber must melt in the fiber of love. If it does not melt, it is because the fiber is not strong enough. His tragic death on Jan 13, 1948 plunged the entire nation into gloom. His death was the greatest blow of the force of peace and democracy. His death left a great vacuum in the life of nation. His birthday, 2nd October, is celebrated as Gandhi Jayanti, a national holiday in India. A speech is not enough to speak about Mahatma Gandhi's values and deeds. But if we, as a future of the country, can honor him by living our life with his principles of truth, peace, and non-violence, and lead our country to an incredible nation. Jai Hind. Thank you. Thank you, Anushwa, for so wonderfully outlining the brief history of Gandhiji within such a stipulated time. Thank you so Very so nice, Anushwa. আচ্ছা, Thank before you, I ma'am. call upon the last participant, আমি একটু বলে দিতে চাইছি যে আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিয়েছি। সো প্লিজ আপনারা স্টুডেন্টসদের রিকোয়েস্ট করছি তোমরা একটু আস্তে আস্তে ফিল আপ করে যদি দিতে পারো খুব ভালো হয়, প্লিজ। ওকে, সো দ্য লাস্ট পার্টিসিপেন্ট is Ushni Kumar Majumdar, and he will be speaking on Jawaharlal Nehru, commonly known as Pandit Ji. So Pandit Jawaharlal Nehru, to be spoken up by Ushni Kumar Majumdar. Ready? Happy Independence Day to all of you. On this occasion of this celebration of 75th Independence Day, I will be talking about one of our greatest freedom fighters, namely Jawaharlal Nehru. But first of all, I will like to thank our principal, Madam Amrita Datta, and our head of the Department of Political Science, Shweta ma'am, and also Vipasha ma'am, and my fellow students for having me here. So let's talk about one of our greatest freedom fighters, Jawaharlal Nehru. Jawaharlal Nehru, most popularly known as Chacha Nehru or Pandit Nehru, was a Kashmiri Brahmin who was born in 14th of November in 1889 in Allahabad in a family which is rich and was among the most popular freedom fighters of India. Pandit Nehru or Jawaharlal Nehru was the first Prime Minister of the independent India. Jawaharlal Nehru's father, Motilal Nehru, was an Allahabad High Court advocate and was also the president of the Indian National Congress of INC. Nehru, unlike his father, has no intention of pursuing the same career, and when he returned from England in 1912, he went to attend the Patna session of the Indian National Congress, and that was the time when he made up his mind to join the INC.
After joining the INC, Jawaharlal Nehru became very fond of Mahatma Gandhi and they worked together for the independence of India. Nehru also worked with eminent personalities and freedom fighters like Subhash Chandra Bose, popularly known as Netaji Subhash Chandra Bose. Nehru was arrested during the non-cooperation movement as he played an active part in the movement against the British. Later in 1929 to 1930, Nehru was chosen as the president of Indian National Congress. From then onwards, Jawaharlal Nehru, with Mahatma Gandhi as his mentor, helped India to break the shackles of the British Raj. Nehru has a huge contribution towards making India free and independent and is still respected for his incredible contribution. Thank you, ma'am. Okay, Very thank you, nice. Sneh. Thank you, Shrenik. Very nice. Wonderful presentation. Okay, so before I call upon for the vote of thanks, আমার যেটা শুনে মনে হলো যে all the students have beautifully highlighted the concept of freedom and definitely the lives of freedom fighters within this short period of time. But still, freedom সম্পর্কে যদি কিছু বলতে হয়, freedom is basically আমরা যেটা বলি যে we are free to do certain things, we are living in a free country as free citizens, etc., etc. But one important question which comes up here is that যদি আমি নিজেকে free বলি, then this circulates certain notions. যেরকম এখানে বলতেই হয় যে basically freedom is what? Freedom is doing whichever or whatever which makes me enjoy, যেটাকে আমি এনজয় করছি। বাট ডেফিনেটলি যেটা মানে বেসিক্যালি এটা পলিটিক্যাল সায়েন্সের ডেফিনেশন ওয়াইজই যদি আমি বলি যে ফ্রিডম ইজ ডুইং এনিথিং উইচ ইউ লাইক বাট নট অ্যাট দ্য কস্ট অফ আদার্স অর টু বি মোর স্পেসিফিক নট অ্যাট দ্য কস্ট অফ দ্য ফ্রিডম অফ আদার্স। মানে আমরা যেটাই করেছি বা ফ্রিডম বা স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি যে আমরা স্বাধীন ভারতবর্ষে আছি, আমরা স্বাধীনভাবে সব কাজ করতে পারছি, আমরা যেরকম নিজেদের বলি। বাট ডেফিনেটলি স্বাধীনতার একটা লিমিট আমার মনে হয় থাকা উচিত। যেই স্বাধীনতাটা আমার স্বাধীনতা এমন হবে না যেটা অন্যদের স্বাধীনতাকে হ্যাম্পার করবে বা অন্যদের স্বাধীনতাকে বেসিক্যালি সেটা ইনফ্লুয়েন্স করবে। সো ডেফিনেটলি ফ্রিডম within this notion যদি আমরা সবাই মেনে চলি, definitely we will be in a better place to live in. So thank you students, thank you very much. Now I'll call upon Dr. Bishwajit Bhadra to finally deliver the vote of thanks. Sir আছেন? তাহলে I would request পিনাকি স্যার যদি আপনি একটু vote of thanks টা দিয়ে দেন তাহলে খুব ভালো হতো। প্লিজ স্যার যদি একটু পসিবল হয় একটু দিয়ে দিন vote of thanks. I request you to do. ভোট অফ থ্যাঙ্কস তো একটা আনুষ্ঠানিক ব্যাপার, সেটা নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু মনের যে কথাটা সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা আমাদের আজকে মন ভরিয়ে দিয়েছে। তারা যে সুন্দর করে বললো এটা সত্যিই আমাদের খুব মানে আনন্দের কথা। আমাদের ছাত্রছাত্রীরা এত সুন্দর করে বলতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বলার জন্য তারা যে সিনসিয়ারলি প্রস্তুতি নিয়েছে, বিষয়টা নিয়ে পড়াশোনা করেছে এবং এই সূত্রে তারা যে আমাদের শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে তাদের কিছু জানা হলো, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তারা বলেছে, সুন্দর করে বলেছে, কিন্তু তার পেছনে তাদের যে আন্তরিক পরিশ্রম বা পড়াশোনা করা, এবং আবারও বলছি তার জন্য তাদের সম্বন্ধে তাদের যে আরো জানা হলো এবং আমরাও সেখান থেকে আরো কিছু নতুন তথ্য পেলাম তাদের কথাগুলো শুনে, এটাই আজকের অনুষ্ঠানের মূল সাফল্য। আমি ছাত্রছাত্রীদের বিশেষ প্রশংসা করছি। তোমরা আরো বেশি করে কলেজের অনুষ্ঠানগুলোয় পার্টিসিপেট করো এবং তোমাদের কাছে তো অলরেডি একটা মেটেরিয়াল রেডি হয়ে গেল। তোমরা আগামী দিনে খুব শীঘ্রই আমাদের কলেজের সাংস্কৃতিক উপসমিতি ৭৫ বছর উপলক্ষে যে একটা ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রতিযোগিতা করার পরিকল্পনা করছে, সেখানে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে এবং তোমাদের কাছে যা মেটেরিয়াল আছে, তোমরা অলরেডি যা প্রস্তুত, সেখানে তোমরা ভালোভাবেই সেখানে অংশগ্রহণ করতে পারবে। তো যাই হোক, আবারও আমি আমার ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আবারও বলছি তোমরা আরো বেশি করে কলেজে ডিপার্টমেন্টের ইনিশিয়েটিভগুলোতে
তোমরা পার্টিসিপেট করো। পড়া আছে। আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষিকাদের আমি কলেজের তরফ থেকে, আইকিউএসির তরফ থেকে ধন্যবাদ দেওয়াটা তাদেরকে আমি মনে করি ছোট করা হয়, কারণ তারা তো আমাদের কলেজেরই অংশ, এবং তারা কলেজের জন্য ভাববে, কলেজের জন্য এই যে সুন্দর আন্তরিকভাবে যে চেষ্টাটা করলো, এবং আমার যেটা মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই তারা প্রস্তুতিটা নিয়েছে, এবং ছাত্রছাত্রীরা আজকে যে সুন্দর করে বলল তার পেছনে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও নিশ্চয়ই একটা ভূমিকা আছে। তো আমি সেই জন্য তাদেরকে আবারও প্রশংসা করছি তাদের এই ইনিশিয়েটিভটার। আমি আশা করব তারা আগামী দিনেও এরকম আরো কাজ করবেন ছাত্রছাত্রীদের নিয়ে। সর্বোপরি আমি আমাদের কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, প্রিন্সিপাল ম্যাডাম যারা আজকের অনুষ্ঠানটাতে উপস্থিত থেকেছেন, আমাদের সবাইকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটার ইউটিউবে যে রেকর্ডিং হচ্ছে, এর জন্য আমাদের এক বিশেষ বন্ধু শ্রীপ্রকাশ, উনি সবসময় আমাদের টেকনিক্যাল সাপোর্টটা দেন, এবং এর পেছনে আমাদের কলেজে জার্নালিজম বিভাগের সাদ্দামের একটা বড় ভূমিকা আছে। তো আমি শ্রীপ্রকাশকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও তার কাছ থেকে আমরা সহযোগিতা পাবো, কারণ আজকের দিনে আমরা যা কিছু করছি তার একটা ডকুমেন্টেশন দরকার। সুতরাং যদি এই অনুষ্ঠানগুলো একটা লাইভ ভিডিও যেটা আমরা শ্রীপ্রকাশের সহযোগিতায় করতে পারছি, এটা আমাদের একটা পার্মানেন্ট রিসোর্স হয়ে থাকছে। এবং সবচেয়ে বড় কথা, আমি যা খবর পাই, আমাদের এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দিনকে দিন বাড়ছে, এবং এই সূত্রে নেতাজি নগর কলেজের পরিচিতি, ব্যাপ্তি, তার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন কাজকর্ম, তাদের প্রচেষ্টা আরো ছড়িয়ে পড়ছে। এটাই সবচেয়ে আনন্দের কথা। যাই হোক, আমি আবারও শেষকালে আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং আরো যারা অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একটু স্যার, হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, আজকে আমি কথা স্বীকার করবই যে এত অল্প সময়ের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে শিক্ষিকারা যে নতুন পথের একটা দিশা দেখালো, এবং ছাত্ররা এত সুন্দরভাবে বলিষ্ঠ মানে চিন্তা ভাবনা প্রকাশ করলো, তার জন্য আমি সত্যি খুব আনন্দিত। এবং আমি আশা করব যে এইভাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মতো যেমন একটা দৃষ্টান্ত হয়ে থাকলো, সেরকম অন্যান্য বিভাগও এইরকম সক্রিয়তা দেখাবে। আমরা তো বলি, অনেক অনেক কথা বলি, কিন্তু আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে দিয়ে বলানো, এবং তারা এত সুন্দর বলেছে, উপস্থাপনা এত সুন্দর, বিশেষ করে ২-৩ জনের কথা তো আমার মনেই থাকবে, যার জন্য আমার মনে হলো যে যুগান্তর দলের ভূমিকা তো অসাধারণ, সেই দলের পুনর্মূল্যায়ন দরকার, আমি লিখেছি কমেন্ট্রি বক্সে। তো এই সাফল্য, বিভাগের সাফল্যকে আমি আমার সাফল্য হিসেবে নিচ্ছি, এবং ছাত্রছাত্রীদের যে ভূমিকা সেটা এত উজ্জ্বল, এত বলিষ্ঠ, যা আমার ভীষণ চিত্তে আন্দোলন তৈরি করেছে। আমি খুব খুশি, এবং আমি চাই এইরকম ভাবে এগিয়ে আসুক, এসে কম্পিটিশন, লেখা, নিজেকে ব্যক্ত করুক, এবং ব্যক্ত করলে যেটা হয় তাহলে আরো কিছু শেখা যায়। ফ্রিডম মানে যেমন বললো বিপাশা, যে নিশ্চয়ই শুধুমাত্র কথা বলার স্বাধীনতা নয়, বা যাতায়াতের বা অন্যান্য কনস্টিটিউশনাল রাইটস গুলো এক্সারসাইজ করা নয়। ফ্রিডম মানে কিন্তু নিজেকে ব্যক্ত করাও, নিজের জায়গাটাকে ঠিক করা, এবং তার সাথে হচ্ছে যে পরিবেশের উন্নতির কথা, সকলের কথা ভাবা, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি, এটাও একটা ফ্রিডম। সুতরাং আমরা সবাই যেন এই নেতাজি নগর কলেজে ছাত্রছাত্রীরা এবং বিভাগীয় টিচাররা, শিক্ষকেরা যেন এইভাবে আজকে যে দৃষ্টান্ত বিভাগীয় প্রধান এবং বিপাশা ম্যাডাম দেখালেন, এবং আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের যে
শিক্ষক সাদ্দাম যেভাবে এগিয়ে এসছে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং খুব ভালো লাগা নিয়ে আমি আজকে অনুষ্ঠানের বক্তব্য ইতি টানছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমরা অলমোস্ট অনুষ্ঠানটা আমরা শেষের দিকে চলে এসে ইনফ্যাক্ট শেষ করে ফেলেছি। वन्दे